বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের শীতকালীন প্রিনেটাল অনলাইন কনফারেন্স 2025-এ। আজকের সেশনে আমরা ইনশাআল্লাহ গর্ভধারণ থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগিক বিকাশের মূল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তাসনিম সুশান আজাদ, দৌলা রুদ্রময়ী স্কুল সার্টিফাইড চাইল্ড বার্থ এডুকেটর, দৌলা আমানি বার্থ সার্টিফাইড ইন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, certified in Islamic psychology and counseling, Al Balag Academy, UK. আমরা তাহলে আমাদের সেশনটা শুরু করি। সেশন শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনাদের মাঝে প্রত্যাশিত অভিভাবক কতজন আছেন? আই মিন আপনার কনসিভ বা প্রেগনেন্ট সিচুয়েশনে এখন আমাদের যারা জয়েন করেছেন তাদের মাঝে কারা কারা কনসিভ করেছেন বা এখন প্রেগনেন্সি পার করছেন, এরকম কেউ কি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আর এখানে আপনারা যারা আছেন তাদের মধ্যে 5 বছরের কম, হ্যাঁ, এরকম কে কে আছেন যাদের সন্তানের বয়স 5 বছরের কম? আলহামদুলিল্লাহ, অনেককে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। কারো 44 দিন বেবি বয়স, কারো 8 মাস, কারো 5 মাস, 3.5 বছর। মাশাআল্লাহ। হুম, দুই দলেই আছেন, একজন আপু আবার বড় বেবি 3 বছর, ছোটজন 44 দিন। মাশাআল্লাহ, আজকের যে সেশনটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই যারা কনসিভ সিচুয়েশনে আছেন তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, তাদের জন্য কাজে লাগবে, এবং যাদের বাচ্চা 5 বছরের কম বয়সী তাদের জন্য এটা খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। তো আমরা নেক্সট, আচ্ছা, আমরা এই স্লাইডটা থেকে আলোচনাটা স্টার্ট করছি। হ্যাঁ, আমরা প্রথমে প্রিনেটাল যে গর্ভধারণের যে সময়টা, সে সময়ের পুষ্টিটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কারণ সে সময় আপনি যা আপনার বডিকে দিবেন সেটাই কিন্তু আপনার বাচ্চা পাবে। পুষ্টিটা তার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের এখানে অনেকের নোজিয়া হয়, হ্যাঁ, অনেকের বমি বমি ভাব হয়। হ্যাঁ, এই যে এগুলোর সবগুলোর সাথে যে আমাদের হেলদি লাইফস্টাইল একটা রিলেট করে, ইভেন বিফোর প্রেগনেন্সি, কনসেপশনের আগের লাইফটাও যে রিলেট করে, এটা নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে আমরা শারীরিক যত্ন, এটা নিয়ে আলোচনা করি যে পুষ্টিটা আমাদের কিরকম দরকার, নিউট্রিশন। হ্যাঁ, এই যে পুষ্টিটা কেবল শরীরের ওজন বজায় রাখার জন্য না কিন্তু, বরং ভ্রূণের কোষ বিভাজন এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনের জন্য খুবই জরুরি। যেমন ফলিক অ্যাসিড, হ্যাঁ, গর্ভাবস্থার আগে এবং প্রথম দিকে ফলিক অ্যাসিড মানে ভিটামিন B9 গ্রহণ করলে শিশুর নিউরাল টিউব ত্রুটির ঝুঁকি 70% কমে যায়। হুম, তো একটা ডাক্তার যখন সাপ্লিমেন্ট দেন, হ্যাঁ, তখন কিন্তু এটা বুঝতে হবে যে এটা কেবল ভিটামিন না, এটা শিশুর মেরুদণ্ড এবং মস্তিষ্কের একটা সুরক্ষা কবচ। হ্যাঁ, তো ফলিক অ্যাসিড খাওয়াটা জরুরি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু খাবার থেকেও নিতে পারেন, এমন না যে আপনার সাপ্লিমেন্টই খেতে হবে। ফলিক অ্যাসিড সংক্রান্ত যে খাবারগুলো আছে, আপনারা প্রিনেটাল কোর্স যারা করেছেন বা করেননি, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই বলবো তারা প্রিনেটাল কোর্সটা
করবেন, সেখানে আপনাদেরকে নিউট্রিশনের প্রত্যেকটা জিনিস, কোন খাবারে কোনটা কত পার্সেন্ট আছে, কতটুকু খাবার আপনাদের খেতে হবে, আপনি ন্যাচারালি কিভাবে আপনার নিউট্রিশনটা নেবেন, সে একদম হাতে কলমে ধরে এটা বুঝিয়ে দেওয়া হয়। আচ্ছা, আয়রন ও ভিটামিন ডি। আয়রন মায়ের রক্ত স্বল্পতা, মানে হচ্ছে আমাদের অ্যানিমিয়া, মেয়েদের আমাদের সবচেয়ে বেশি এটা প্রবলেম যে আমরা এশিয়ান মেয়েরা আমরা হচ্ছে অ্যানিমিয়াতে ভুগি। সো যে শিশুর ওজন কম ওজনের জন্য এবং প্রিম্যাচিওর ডেলিভারির করে, তো এখন আমরা যদি আয়রনের রক্ত স্বল্পতা যদি প্রতিরোধ করতে পারি, হুম আয়রনের ঘাটতিটা যদি আমরা কমাতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা প্রিম্যাচিওর বেবি হওয়া, এটাকে আমরা কমাতে পারবো। ভিটামিন ডি শিশুর হাড়ের সঠিক বিকাশ এবং মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই ইম্পর্টেন্ট। নিয়মিত আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া খুবই জরুরি। যেমন এখন আপনি খাচ্ছেন কিন্তু সেটা ঠিকভাবে খাচ্ছেন না, আপনি আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছেন কিন্তু সেই সাথে আপনি কোনো অ্যাসিডিক খাবার খাচ্ছেন না, হ্যাঁ, লেবু বা হ্যাঁ কমলা, এটা আপনি নিচ্ছেন না, তাহলে কিন্তু আপনার বডিতে আয়রনটা অ্যাবজর্ব হচ্ছে না। আপনি ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু আপনি ভিটামিন ডি, অর্থাৎ আপনি রোদে যাচ্ছেন না, রোদে না গেলে কিভাবে আপনার সেটা বডিতে অ্যাবজর্ব হবে? এই যে সায়েন্স, এই সায়েন্সটা আপনার বুঝতে হবে, এবং এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি সেটা নিয়ে স্টাডি করবেন। বিশ্রাম ও ঘুম, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, বিশেষ করে বাম দিকে কাত হয়ে শোয়া। এজ এ মুসলিম আমাদেরকে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ডান কাত হয়ে শোয়া, হ্যাঁ, কিন্তু এটা আমাদের হচ্ছে একটা ইমার্জেন্সি সিচুয়েশন, হ্যাঁ, সো আমরা এখানে বাম কাত হয়ে শুতে পারবো, ইমার্জেন্সি যেহেতু এটা অবস্থা, আমরা শুতে পারি। এটাতে মায়ের হৃদযন্ত্রের উপর চাপ কমায় এবং জরায়ুতে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। আপনি ডান কাত হয়ে হয়ে শুলে যে ক্ষতি হবে ব্যাপারটা এমন না, আপনি ডান কাত হয়ে শুতে পারেন শুরুতে, এরপরে আপনি বাম কাত হয়ে যান, আপনার সুন্নাহটাও ফলো হলো, আপনি হ্যাঁ যেটা দরকার সেটাও ফলো করলেন, আমরা দুটাতেই ব্যালেন্স করলাম। আচ্ছা, বিশ্রাম এবং ঘুমটা আমরা কিভাবে করতে পারি? কাজের ফাঁকে দুপুরে 20 মিনিটের জন্য পাওয়ার ন্যাপ নেওয়া, হ্যাঁ, যদি ঘুম না আসে তবে কেবল চোখটা বন্ধ করে আরাম করেন। এটাতে শরীরের যে কর্টিসল, হ্যাঁ, অর্থাৎ স্ট্রেস হরমোন, এটা কমতে সাহায্য করে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা রিয়েলি 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 এফেক্টিভ। আপনি অনেক টায়ার্ড, হ্যাঁ, আপনার মনে হচ্ছে আমি এখন শুলেই ঘুমাই যাব, হ্যাঁ, এমন সিচুয়েশন হয়। আমি মনে করতাম যে আমি একদম এখন ঘুমাইলেই আমি শেষ, কিন্তু আমার এখন ঘুমানোর উপায় নেই, আমার নেক্সট কাজ আছে। ওই সময়টাতে আমি দেখছি আমি যদি শুধু চোখ বন্ধ করে 10, 15, 20 মিনিটের যদি মানে একটা ঘুম হয়ে যায়, সাথে সাথে দেখা যায় কি আমি একদম ফ্রেশ হয়ে যাই। এটাকে পাওয়ার ন্যাপ বলে। পাওয়ার ন্যাপের ব্যাপারে আমার আইডিয়া ছিল না। যখন হচ্ছে ফাজার যখন আমরা ফাজার ক্লাব যখন শুরু করেছি, তখন আমি এই জিনিসটা ফিল করা শুরু করি যে ফাজারের বারাকা নেওয়ার পরে, হ্যাঁ, ফজরের পর জেগে থাকার পরবর্তীতে সময় অনেক সময় যে আমরা আমাদের ঘুম আসে, শুধু 20 মিনিটস এর একটা ন্যাপ আপনার সকল স্ট্রেস এবং আপনাকে দূর করে দেয় এবং আপনি চাঙ্গা হয়ে যান। আচ্ছা, এখন আমরা চলে যাব নেক্সট স্লাইডে। আমরা যেগুলো আলোচনা করছি এটা কিন্তু গর্ভাবস্থার প্রথম 1000 ডেজ, হ্যাঁ। আচ্ছা, সো মানসিক স্বাস্থ্য, চাপ এবং হরমোন নিয়ন্ত্রণ, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চাপ এবং হরমোন, মায়ের দীর্ঘস্থায়ী মানসিক চাপ, অর্থাৎ হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল যেটা, হ্যাঁ, সেই অক্ষকে সক্রিয় করতে কর্টিসল বাড়িয়ে দেয়। এই কর্টিসল ভ্রূণের মস্তিষ্কে প্রবেশ করে তাকে স্ট্রেসের প্রতি অতি সংবেদনশীল, অর্থাৎ হাইপার সেন্সিটিভ করে তুলতে পারে। যেমন আমি বলি, আমি একটা প্যারেন্টিং দেখছিলাম একজন ডাক্তারের, উনি বলছিলেন যে বাচ্চাদের মধ্যে এডিএইচডি বেড়ে গিয়েছে। এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে গর্ভাবস্থায় মায়েরা যখন স্ট্রেস সিচুয়েশনে অনেক বেশি সময় কাটেছে, অর্থাৎ কর্টিসল যখন বেড়ে যায় পুরো প্রেগন্যান্সিতে, হ্যাঁ, যদি মায়ের
70 থেকে 80% টাইম সে স্ট্রেসের মধ্যে থাকে, তাহলে সেই বাচ্চার মধ্যে ওয়েট, হ্যাঁ, ওয়েট গেইনের ঝুঁকি থাকে, এডিএইচডির ঝুঁকি থাকে, তারপর হচ্ছে মেজাজ খিটখিটে এটা থাকে, কারণ যে হরমোন, এটা তো একটা হরমোন না, এই হরমোনটা বাচ্চার মধ্যেও প্রবেশ করে এবং তাকে ভ্রূণের মস্তিষ্কে প্রবেশ করে। এই যে কর্টিসল আমরা বলছি, যে ভ্রূণের মস্তিষ্কে প্রবেশ করে এবং তাকে কিন্তু হাইপার সেন্সিটিভ করে ফেলে। তো আপনি যদি প্রেগনেন্ট অবস্থায় শান্ত না থাকেন, স্ট্রেস ফ্রি না থাকেন, আপনি হয়তো পারছেন না থাকতে, কিন্তু আপনার পারতে হবে ইনশাআল্লাহ। আমরা সেটা নিয়েও আলোচনা করবো যে কিভাবে আমরা ইনশাআল্লাহ এটা পারবো। তো পারতে হবে, এবং কেন? আপনার ভবিষ্যতের জন্য। আজকে আপনি যখন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, স্ট্রেস না নেওয়ার চেষ্টা করবেন, আপনি চিন্তা করবেন ইন এ লং রান, আমার বাচ্চা যখন হবে, আমার এটা বাচ্চার জন্য করছি, আমার বাচ্চাটা তাহলে শান্ত থাকবে, আমার বাচ্চাটা শান্ত থাকলে আমার মাদারহুড ইজি হবে। আমি আমার মাদারহুড ইজি করার জন্য আমি এখন একটু কষ্ট করি, আমি একটু নিজেকে শান্ত রাখি। আচ্ছা, তারপর হচ্ছে ভ্রূণের প্রোগ্রামিং। এই অতিরিক্ত কর্টিসল ভ্রূণের মস্তিষ্কের এমিগডালা অর্থাৎ ভয় ও আবেগের কেন্দ্রকে ওভার অ্যাক্টিভ করে তোলে, এবং এই যে বলেছি হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অক্ষটাকে স্ট্রেস প্রবণ হিসেবে প্রোগ্রাম করে। এর ফলে শিশু জন্মের পর সামান্য উদ্দীপনাতেও দ্রুত ভয় বা উদ্বেগ সাড়া দিতে পারে। দ্যাট মিনস হচ্ছে ও খুব হাইপার সেন্সিটিভ হয়ে যায়, কিছুতেই ওভার মানে ওভার রিয়েক্ট করা, হ্যাঁ, যে কোনো কিছুতে ইমোশনাল, হ্যাঁ, নিয়ন্ত্রণ নাই তার, হ্যাঁ। তো এই জিনিস, নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা সেটা দুর্বল হয়ে যায়। অ্যালোস্ট্যাটিক লোড, এটার মানে হচ্ছে দীর্ঘস্থায়ী চাপের কারণে শরীরের অভ্যন্তরীণ সিস্টেমের যে ধারাবাহিক ক্ষতি হয় তাকে অলোস্ট্যাটিক লোড বলা হয়। গর্ভাবস্থায় এই লোড বৃদ্ধি পেলে তা কেবল শিশুর মস্তিষ্কের বিকাশকেই নয়, বরং আপনার প্রিম্যাচিউর বার্থের ঝুঁকিও বাড়াতে পারে। সো এই জন্য আপনার অবশ্যই 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 মানসিক চাপকে আপনার স্বীকার করতে হবে আপনি স্ট্রেসে আছেন। আপনি যখন স্বীকার করবেন আপনি স্ট্রেসে আছেন, তখন আপনি কি করবেন? আপনি তখন নিজেকে নিয়ন্ত্রণ করবেন। হুম। আচ্ছা, এখানে একজন দলার ভূমিকা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনার দলা বলতে পারেন, আপনি সাপোর্ট সিস্টেম বলতে পারেন। আপনার প্রেগনেন্সিতে যদি আপনার এমন কোনো সাপোর্ট সিস্টেম থাকে, হ্যাঁ, যে এই জিনিসগুলা বুঝে আপনাকে সাপোর্ট করছে, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি এমন কেউ না থাকে, অবশ্যই আপনার একজন দলা, হ্যাঁ, দলার কে নিয়ে চিন্তা করা উচিত, যাকে আপনি আপনার মনের ভিতরে যত প্রবলেম, যত কনফিউশন, হ্যাঁ, এগুলা আপনি সরাসরি বলতে পারবেন, হ্যাঁ। কারণ একজন দোলা গর্ভাবস্থায় মাকে সাকিনা বা অভ্যন্তরীণ শান্তি অর্জনের সহায়তা করে। হ্যাঁ, যখন আপনি কারোর সাথে আপনার আবেগ নিয়ে কথা বলছেন, এটা আমি খেয়াল করেছি আমার যে পেশেন্টরা ছিলেন তার মধ্যে 2 থেকে 3 জন পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্টেরই দেখা যাচ্ছে কি নর্মাল ডেলিভারি নিয়ে ফ্যামিলির সাথে তো একটু কেওয়াস চলেই। কেউ বলে যে এখন ওয়েট করো না, করে ফেলো, এটা কিছুজন থাকে, বাট 2 থেকে 3 জনের ছিল হচ্ছে সিরিয়াস মেন্টাল প্রবলেম ছিল, অর্থাৎ হচ্ছে মানসিক প্রবলেম। কিরকম আমি বলি, তারা যে সুকুন যেটা ফ্যামিলি থেকে তাদের দরকার ছিল তারা সেটা পাচ্ছিলেন না, তারা তাকে বুঝতে পারছিলেন না তারা কিভাবে চাচ্ছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার যদি কোনো ট্রমা থেকে থাকে, আমাদের আমাদের লাইফে অনেক ধরনের ট্রমা আছে, থাকবে, কিছু না কিছুতে আমরা অবশ্যই ট্রিগার্ড হয়ে যাই, হ্যাঁ। এবং আমরা যখন ভালনারেবল সিচুয়েশনে থাকি, প্রেগনেন্সিতে একটা ভালনারেবল সিচুয়েশন, এই সময়টাতে আমাদের হরমোন গুলো অনেক বেশি আপ অবস্থায় থাকে, এবং সবকিছুতে আমরা হয়তো ওভার রিয়েক্ট করে ফেলি, অথবা আমরা কান্নাকাটি করতেছি, কখনো চিৎকার চেঁচামেচি করছি। তো এই জিনিসটা কমবে যখন আপনি কারোর সাথে আপনার ফিলিংসটা শেয়ার করতে পারবেন, হ্যাঁ। তো আমি যেটা ফিল করেছি যে ওনারা যখন আমার সাথে কথা বলতেন, ওনাদের সিচুয়েশন গুলা এক্সপ্লেন করতেন, অনেক অনেক কথা বলতেন, আমি ওনাকে জিজ্ঞেস করতাম যে এখন আপনার কেমন লাগছে। ওনারা একটা কথাই বলতো যে আপনার মানে এই কথাগুলো আমি আমার পরিবারকে বলতে পারতেছি না, কিন্তু এটা বলতে পেরে এখন আমার ভালো লাগছে।
মেয়েদের একটা জিনিস কি, মেয়েরা আসলে কারোর সাথে কথা বলতে চায়, প্রবলেম শেয়ার করতে চায়। মেয়েদের বান্ধবীরা কি করে, প্রবলেম শেয়ার করে, আরেকটা বান্ধবীকে সলিউশন দিতে পারবে জেনারেলি? একজন ফ্যামিলির প্রবলেম আরেকজন কিন্তু সলিউশন দিতে পারে না। কিন্তু এখনকার সময়ে মানুষ মানুষকে অনেক বেশি জাজ করে, যার কারণে মানুষ মানুষের সাথে কোনো কথা বলতে পারে না। কিন্তু একজন দওলা, আপনাকে সে কখনো জাজ করবে না, আপনার প্রবলেমটা শুনবে, শুনে আপনাকে যখন সলিউশন দরকার হয়, ইমার্জেন্সি কোনো কিছু হচ্ছে, আপনাকে উনি সলিউশন দিবে। বাট আপনি তার সাথে কোনো প্রবলেম শেয়ার করছেন, বলছেন যে আমার এরকম লাগছে, আমি এটা চাচ্ছি, কিন্তু আমাকে এভাবে করতে দিচ্ছে না ফ্যামিলি, সে আপনার কথাটা শুনবে, আপনাকে অন্য কোনো ওয়ে বলে দিবে। হ্যাঁ, আপনার দুঃখটাকে সে এমপ্যাথি আপনি তার কাছ থেকে ফিল করতে পারবেন। এটাই হচ্ছে একজন দলা, সে আপনার এইচপিএ অক্ষকে শান্ত করতে সাহায্য করে। অক্সিটোসিন হরমোনটাকে ট্রিগার করার চেষ্টা করে। হ্যাঁ, কারণ হচ্ছে শান্ত ও নিরাপদ পরিবেশে অক্সিটোসিনের প্রভাব স্বাভাবিক থাকে। অক্সিটোসিন কর্টিসলের প্রভাব বাফার হিসেবে কাজ করে। দৌলাও এই পরিবেশ তৈরি করে মায়ের হরমোনকে শিশুর সুরক্ষায় কাজে লাগান। যখন আপনি কারোর সাথে, এটা যদি আপনার কোনো সাপোর্ট পার্সন থাকে, আপনার মা থাকে, আপনার বোন থাকতে পারে, আপনার এমন কোনো ফ্রেন্ড যার সাথে আপনি আপনার প্রবলেম বা আপনার কেমন লাগছে কি হচ্ছে এগুলো শেয়ার করতে পারতেছেন, সেও কিন্তু আপনার কথাটা শুনে আপনাকে সাপোর্ট করে আপনার লাইফটাকে ইজি করে দিতে পারবে। আচ্ছা, এবং মাকে শরীরের বিভিন্ন অংশে জমে থাকা মানসিক চাপকে চিহ্নিত করতে সাহায্য করে এবং রিল্যাক্সেশন টেকনিক্স বলে দেয়। যেমন আমরা যখন দেখি মায়েরা অনেক স্ট্রেসের মধ্যে আছে, তখন আমরা তাদেরকে অবশ্যই রিল্যাক্সেশন একটা এক্সারসাইজ আছে সেটা করতে বলি, ডিপ ব্রিদিং এটা করতে বলি, এবং সেই সাথে হ্যাঁ কিছু ধরেন মুভমেন্ট করতে বলি, হ্যাঁ, যাতে মা শান্ত হয়ে আসে এবং আস্তে আস্তে ওনার যে হরমোন, কর্টিসল হরমোন, সেটা যাতে নেমে আসে। এটার আমরা চেষ্টা করে থাকি। যেমন মায়ের স্ট্রেস, এটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝায় যে মায়ের স্ট্রেস দেখা দিলে তাকে তার সুবিধা মতো একটা প্রশান্তদায়ক বাক্য বলা। হ্যাঁ, যেমন আপনার যে সিচুয়েশন, অবশ্যই আপনি যে কষ্টের মধ্যে আছেন, আল্লাহ আপনাকে অবশ্যই এটার জন্য আপনাকে উত্তম আহ, কিছু দিবেন। এবং আল্লাহ বলেছেন যে মানুষ যখন জুতার ফিতা লাগাতে যায় তখনও যদি তার কষ্ট হয়, সেটার বিনিময়ে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে থাকে। হ্যাঁ, তো এই রিমাইন্ডার গুলা যখন আমরা মায়েদেরকে দিই, তখন তারা কিন্তু শান্ত হয়ে যায়। একই জিনিস যদি আপনি আপনার সাপোর্ট পার্সনের কাছ থেকে পান, তাহলে কিন্তু আপনার ইজি হবে। তারপর হচ্ছে রিল্যাক্সেশন এক্সারসাইজ, এটা আমাদের প্রিনেটাল ক্লাসে শিখিয়ে দেওয়া হয় যে মাসল রিল্যাক্সেশন কিভাবে করবে। তো ওই রিল্যাক্সেশন এক্সারসাইজ এটা 5 মিনিট করলেই একদম স্ট্রেস ফ্রি হয়ে একদম ফুরফুরা হয়ে যায়। বডিটা, মাইন্ড সবকিছু একদম স্ট্রেস ফ্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে মানসিক এবং হচ্ছে পুষ্টি নিয়ে। হ্যাঁ, এর মাঝখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য শুধু আপনি কনসিভ করছেন এবং শুধুমাত্র মায়েরা মেনটেন করছে এটা না, আপনারা চেষ্টা করবেন আপনাদের হাজবেন্ডদেরকেও সুস্বাস্থ্য যেটা, তারা যেন সেটা মেনটেন করে, তারা যেন কখনো কোনো ধরনের স্মোকিং বা এমন কোনো জাঙ্ক ফুড, এই ধরনের খাবার থেকে তারা যেন দূরে থাকে। কেন? কারণ রিসেন্ট যে স্টাডি, সেই স্টাডি বলছে যে স্পার্ম কোয়ালিটি যাদের ভালো না, আহ, তাদের তাদের ওই স্পার্ম দ্বারা যখন মায়েরা কনসিভ করেন, তখন হচ্ছে মায়েদের যে নোজিয়া, তারপরে ভমিটিং, হ্যাঁ, এই জিনিসগুলা, যদিও আমরা বলি এটা নর্মাল, হ্যাঁ, এটা প্রথম 3 মাস এটা হবে, কিন্তু এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে স্পার্ম কোয়ালিটির উপর। যাদের স্পার্ম কোয়ালিটি খুব ভালো, তাদের ওয়াইফরা এতটা চরম সিকনেস ফিল করে না, নর্মাল সিকনেস ফিল করে, যেটা নর্মাল। হ্যাঁ, একদম অনেকে আছে কিছুই খেতে পারছে না, হ্যাঁ, একদম যাই খাচ্ছে বমি করে দিচ্ছে, খুবই খারাপ অবস্থা, কোনো নিউট্রিশন নিতে পারছে না। তো এটা কিন্তু রিসেন্ট স্টাডি বলছে যে পুরুষদের উচিত তাদের ফিটনেসটা মেনটেন করা। মেয়েরা যেভাবে ফিটনেস নিয়ে চিন্তা করে, পুরুষদের আরো বেশি এই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত। আচ্ছা, আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাই।
আচ্ছা, এখন আমরা গর্ভাবস্থায়, আপনার বাচ্চা যখন আপনার পেটে আছে, তখন আপনি তার সাথে কি করবেন, কিভাবে সংযোগ স্থাপন করবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই সময়টা, এই সময়টাতেই কিন্তু বাচ্চার সাথে মায়ের এবং বাবার একটা কানেকশন ক্রিয়েট হয়। কারণ গর্ভাবস্থার প্রায় 7 মাস বয়স থেকে ভ্রূণ কিন্তু মায়ের কণ্ঠস্বর, হৃদস্পন্দন এবং বাইরের সব শব্দ শব্দ শুনতে পারে। তো মায়ের কণ্ঠস্বর তার জন্য সবচেয়ে পরিচিত এবং প্রশান্তিদায়ক। তো আপনারা দেখবেন যে বাচ্চা হওয়ার পরে মায়ের কোলে থাকতে চায়, কারণ তার গন্ধটা প্রিয়। ভয়েস শুনলে শান্ত হয়ে যায়, কারণ এটা শুনতে শুনতে সে অভ্যস্ত। কিন্তু এটা আমি বলবো শুধু মা না, এটা বাবাও যত বেশি বাচ্চার সাথে কথা বলবে, বাবার ভয়েস যত বেশি শুনবে, বাচ্চা কিন্তু সেটাও আম, তার কাছে পরিচিত হয়ে যায়। হুম। এই সময়টাতে চেষ্টা করবেন আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার, হ্যাঁ, কোরআন শোনা, কারণ বাচ্চাও তখন শুনবে। গর্ভাবস্থায় নিয়মিত মানে বাচ্চার সাথে যখন আপনি সিকিউর অ্যাটাচমেন্ট, অর্থাৎ হচ্ছে তার সাথে আপনি কথা বলতেছেন, তাকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, আপনি তখন পেটের উপর দিয়ে যখন আপনি টাচ করেন, হ্যাঁ, বাচ্চা যখন কি করে, আপনি যখন টাচ করেন ওই জিনিসটাও বাচ্চা ফিল করতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে সিকিউর অ্যাটাচমেন্ট। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বাচ্চার সাথে কথা বলবো, হ্যাঁ, বাবার কণ্ঠস্বর, হ্যাঁ, যা মায়ের শরীরের মাধ্যমে কিছুটা ভিন্নভাবে পৌঁছায়। হুম। শিশু কিন্তু জন্মের পর সেটা বুঝতে পারে। হুম। সো কোরআন তেলাওয়াত করে শোনাতে পারে বাবা, অথবা হ্যাঁ কথা বলতে পারে। মা তো কথা বলছেই। মা মা নর্মালি কথা বললে তো বাচ্চা শুনছে, মানে মায়ের ভয়েস তো সে শুনছে, সে সাথে আপনারা জিকির করতে পারেন, একটু বড় করে কোরআন তেলাওয়াত করতে পারেন। তারপর হচ্ছে যখন মা বা বাবা পেটে স্পর্শ করেন, তখন ভ্রূণ ভ্রূণ কিন্তু সেই উদ্দীপনায় সাড়া দিতে পারে, নড়াচড়া করে ওঠে। এটা কিন্তু প্রাথমিকভাবে, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ স্থাপন। আচ্ছা, এখন একটা আপনারা আমাকে জানাবেন, যখন যারা অলরেডি কনসিভ করেছেন, বাচ্চা নড়াচড়া করে, আপনাদের বাচ্চা যখন পেটের ভিতরে লাথি দেয়, তখন সেখানে আপনারা আলতো করে একটু চাপ দিবেন। হুম। অনেক সময় দেখা যায় এই চাপের প্রত্যুত্তরে বাচ্চারা কিন্তু সাড়া দেয়, তারা আবার সেখানে একটা কিক দেয়। এটা একটা সার্ভ অ্যান্ড রিটার্ন এর মানে প্রাথমিক রূপ। এটা কি কখনো ট্রাই করেছেন আপনারা, যে বাচ্চা যে জায়গায়, বাচ্চা লাথি দেওয়ার পরে বা কিক দেওয়ার পরে আপনি সেখানে চাপ দিছেন, আর বাচ্চা আপনাকে এটার একটা ইয়া দিছে, রিটার্ন দিছে, সেও আবার একই জায়গায় কিক দিছে, এরকম করছে? একজন আপু লিখেছেন করেছে, বাচ্চা রেসপন্স করে, মাশাআল্লাহ। এই যে এটার কথাই বলছিলাম, যে আসলে বাচ্চারা রেসপন্স করে। এটাই হচ্ছে তাদের ফার্স্ট সিকিউর অ্যাটাচমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা করেননি অবশ্যই অবশ্যই তারা আজকের পর থেকে অবশ্যই ট্রাই করবেন, এবং দেখবেন খুব মজা পাবেন আপনি এটা করলে। এটার অন্য রকমের অনুভূতি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেকে লিখছে। হ্যাঁ, বাবা বাসায় ফিরে কথা বললেও ভয়েস চিনে, বাবার ভয়েস চিনে, ওরা চিনে, ওরা শোনে, এই জন্য বলা হচ্ছে ওদের সাথে ভালো ভালো কথা বলতে, কোরআন তেলাওয়াত করতে। হুম। আপনি দেখবেন এই সময় যদি আপনি কোনো একটা সূরা মুখস্থ, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই সময় যদি আপনি চিন্তা করেন যে আমি কোনো একটা সূরা মুখস্থ করব, টার্গেট নিব, তাহলে দেখবেন যে আপনার সত্যি সত্যি মুখস্থ হয়। আমার ওই সময় আমি যেগুলো মুখস্থ করেছিলাম টিল নাও আমার ওগুলা মনে আছে। মানে মাদার ব্রেন বলে, মাদার ব্রেন অনেক কিছু ভুলে যায়, সেটা হচ্ছে আফটার ডেলিভারি, কিন্তু ডিউরিং প্রেগনেন্সি মাদার ব্রেন খুবই কাজ করে। মাশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আপনার বড় বাচ্চাকেও এটা করবেন। মাশাআল্লাহ। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শুনে। আচ্ছা, বাচ্চাকে নিয়ে যখন বাবা মা আলোচনা করে, পরিবারের মধ্যে যখন ইতিবাচক আলোচনা ও পরিকল্পনা হয়, তখন সেটা কিন্তু শিশুর মানসিক পরিবেশকেও শান্ত রাখে। কারণ এটা যখন আলোচনা হচ্ছে, আমাদের ভয়েসের কিন্তু একটা ভাইব্রেশন হয়, আমরা উত্তেজিত হলেও সেটা আমাদের ভয়েসে বোঝা যায়, আমরা শান্ত থাকলেও সেটা আমার ভয়েসে বোঝা যায়। আর আমাদের হরমোন দ্বারা তো অবশ্যই, হ্যাঁ, বাচ্চা সেটা বুঝে। তো এখন সেটার কারণে বাচ্চা কিন্তু খুব শান্ত থাকে।
যেমন আপনাদেরকে বলি, যেমন আপনি বাবা মা দুজন মিলে যদি আলোচনা করেন যে ঘর কিভাবে সাজাবো, বাচ্চা আসার পর আমরা কি কি করব, এই খেলনাগুলা কিনতে হবে, ওর জন্য এই কাপড়গুলা রাখবো, এগুলো যখন আপনি চিন্তা করবেন, আপনার কিন্তু অক্সিটোসিন হরমোন নিঃসরণ হবে, যা শিশুর জন্য নিরাপদ হরমোন পরিবেশ তৈরি করে। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা গোল্ডেন আওয়ার ও হরমোনাল সেতু, এটা হচ্ছে চাইল্ড বার্থ এডুকেটর এবং দোলা হিসেবে জন্মের পরবর্তী প্রথম 1 ঘন্টা গোল্ডেন আওয়ার হয়। এটা আমি স্লাইডে অ্যাড করিনি, বাট এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমরা আমানি বার্থে আয়শা হাজারের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ এটা উনি আমাদেরকে ক্লাস চলাকালীন সময় বলেছেন, এবং এটা আমাকে খুব টাচ করেছে গল্পটা, এটার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার, প্রথম 1 ঘন্টা। তখন কিন্তু দেখেন ফিডিং করাতেও বলা হয়েছে, তখন কিন্তু শাল দুধটাও আসে, তাই না? এবং এই সময় প্রথম বাচ্চাটা হওয়ার পরে তাকে ক্লিনিং করার আগে দরকার হচ্ছে মায়ের বুকের উপরে তাকে রাখা। এটাতে মায়ের মিল্ক ফ্লোটাও তাড়াতাড়ি হয় এবং বাচ্চা সেফ ফিল করে, এবং এটাই হচ্ছে মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন। মা এইটা যদি গোল্ডেন আওয়ারটা যদি মা না পায়, অনেক সময় হয় সি সেকশন হওয়ার কারণে দেখা যাচ্ছে কি এটা করতে পারছে না, সেক্ষেত্রে সেক্ষেত্রে বাবার উচিত শার্টের বাটন খুলে বাচ্চাকে তার সাথে কানেক্ট করে রাখা, হ্যাঁ, বুকের মধ্যে নিয়ে রাখা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময় মায়ের শরীরে অক্সিটোসিন সর্বোচ্চ পর্যায়ে থাকে। ত্বক থেকে ত্বকের সংস্পর্শে, দ্যাট মিনস স্কিন টু স্কিন কন্টাক্ট, এই হরমোনের প্রবাহকে আরো বাড়িয়ে দেয়, যা শিশুর মস্তিষ্কে নিরাপদ অ্যাটাচমেন্টের নিউরাল পথ তৈরি করে। এখানে আমি আয়েশা হাজারের গল্প বলবো। সেটা হচ্ছে কি, উনি যখন আমাদেরকে ক্লাস দিচ্ছিলেন তখন উনি আমাদেরকে এই গোল্ডেন আওয়ারের কথা বলছিলেন, তখন উনি আমাদেরকে বললেন যে উনার যখন প্রথম বাচ্চাটা হয়, উনার তো 8টা বাচ্চা, তো প্রথম যে সন্তানটা যখন হয়েছিল তখন সে বাচ্চাটাকে উনি সাথে সাথে পান নাই। তো তাকে এনআইসিইউ তে দেওয়া হয়েছিল, এবং অনেক 3-4 ঘন্টা পরে উনি বাচ্চাকে পান এবং ফিডিং করান। হ্যাঁ, বাচ্চার একটু কন্ডিশন, যেহেতু উনি প্রথম বাচ্চা, উনি অনেক কিছু বুঝতে পারেননি, গ্রাজুয়ালি উনি তো এখন আলহামদুলিল্লাহ উনি নিজে একজন মিডওয়াইফ, হ্যাঁ, অনেক কিছু তখন উনি বুঝতে পারেনি। সো এটা, এখন যখন ওর বাচ্চারা যখন বড় হয়েছে, উনি খেয়াল করে দেখলেন বাকি বাচ্চারা, অবভিয়াসলি বাকি বাচ্চারা স্কিন টু স্কিন টাচ, হ্যাঁ, স্কিন টু স্কিন টাচ বাকি বাচ্চারা পেয়েছে। সো বাকি বাচ্চাদের সাথে ওনার প্রথম বাচ্চার একটা ডিফারেন্স উনি দেখেন, যে বাকি বাচ্চারা সবসময় সবাই খুব অ্যাটাচড হয়ে থাকে, হুম, কিন্তু ওই বাচ্চাটা সব সময় একটু দূরে দূরে থাকে। হ্যাঁ, সে একা একা থাকতে চায়, হ্যাঁ, মানে সবকিছু একটু একা একা করতে চায়, মানে ডিটাচ হয়ে থাকতে চায়। তো এইটা কেন, এটা নিয়ে উনি পরে ঘাটতে গিয়ে দেখছেন, ওই যে বাচ্চা হওয়ার পরের যে সময়টা 4-5 ঘন্টার যে সময়টা উনি বাচ্চাটাকে পান না, যে অ্যাটাচমেন্টটা ক্রিয়েট হওয়ার কথা ছিল, ওনার সাথে বাচ্চার ওই অ্যাটাচমেন্টটা হয় নাই, যার কারণে বাচ্চা স্বাভাবিকভাবে ডিটাচ, এটা হচ্ছে তখনই তার ব্রেইনের ওয়্যারিং হয়ে গেছে, যার কারণে হচ্ছে সে ডিটাচ, যেটা সেটাতে সে অভ্যস্ত হয়ে গেছে, এবং এইভাবেই সে পরবর্তীতে যতই অ্যাটাচমেন্ট হোক, কিন্তু ফার্স্ট গোল্ডেন আওয়ারটা ওনার মিস হয়েছে। সো এই গল্পটা উনি হচ্ছে দুবাই বলছিলেন কোন একটা ওয়ার্কশপে। সো তখন ওখানে একজন মা, ওই মায়ের সম্ভবত 12টা না 13টা বাচ্চা, উনি নাকি তখন অঝরে কান্না করতেছিল এটা শোনার পরে। উনি খুব অবাক হলেন, যে মানে জিজ্ঞেস করলেন যে কেন আপনি আপনি মানে এটা কেন হচ্ছে, উনি বলতেছে আমি বড় ছেলে আমার বড় ছেলেটা এক্স্যাক্টলি এরকম, মানে ওকে আমরা পরিবারের কোনো কিছুতে না ইনক্লুড করতে পারি না, ও সব সময় একটু আলাদা থাকতে চায়, হ্যাঁ, পারিবারিক কোনো কিছুতে ইনক্লুড হতে চায় না, বাকিরা যেরকম খুব বাকিদের সাথে যেরকম অ্যাটাচমেন্ট ফিল করি, ওর সাথে ওই অ্যাটাচমেন্টটা ও নিজে ফিল করে না আমাদের সাথে। আজকে বুঝলাম যে সে কেন এরকম। তো উনি বললেন যে আমার বাচ্চাটা হওয়ার পরে সে এনআইসিইউ তে ছিল, এবং প্রায় 12 ঘন্টা আমি ওকে পাইনি এবং ফিডিংও করাতে পারি নাই। তো এরপরে আমি ওকে পাইছি, কিন্তু আমি তো আমার গোল্ডেন আওয়ারটা মিস করছি। তো যার কারণে হচ্ছে যে ওই অ্যাটাচমেন্ট
ওই অ্যাটাচমেন্টটা হয়নি। হ্যাঁ, তো এটার একটা এফেক্ট। তো এই জন্য বলা হয় যে বাচ্চা হওয়ার পর এত ক্লিনিং এর দরকার নাই, টিকা দেওয়ার জন্য বাচ্চাকে আলাদা করার দরকার নাই। হ্যাঁ, দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে আগে আপনি স্কিন টু স্কিন টাচ করান, তারপরে হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে করবেন। হ্যাঁ, আচ্ছা, একজন আপু বললেন যে হাজবেন্ড প্রবাসী, সেক্ষেত্রে উনি কি করবেন? আপু কোনো সমস্যা নাই, আপনি ইয়া করতে পারেন, আহ, যে ভিডিও কল হতে পারে, ওনার তো ও তো ভয়েস শুনবে তাই না, ভয়েস শোনাতে পারে, লাউডে কথা বলতে পারেন, তাহলে বাবার কথা শুনতে শুনতে সে শুনবে। এটা কোনো সমস্যা না ইনশাল্লাহ। আচ্ছা, এবার এবার আমরা চলে যাচ্ছি 0 থেকে 2 বছর। এখন যাদের বাচ্চাদের বয়স 0 থেকে 2 বছর, তারা মোস্ট খুব খুব ভালোভাবে এটা শুনবেন। হ্যাঁ, আচ্ছা, সো 0 থেকে 2 বছরে যারা আছে, হ্যাঁ, জন্মের পর প্রথম 2 বছরে শিশুর মস্তিষ্কে প্রতি সেকেন্ডে 1 মিলিয়নের বেশি নতুন নিউরাল সংযোগ বা সিন্যাপস তৈরি হয়। এটা মস্তিষ্কের শক্তিকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। যেমন একটা উদাহরণ দিয়ে, যখন একটা শিশু কোনো খেলনা ধরে এবং সেটিকে মুখে দেয়, একই সাথে সেটার রং দেখে ও শব্দ শুনে, হুম, তখন তার মস্তিষ্ক একই সাথে স্পর্শ, ঘ্রাণ, দৃষ্টি ও শ্রবণের জন্য লক্ষ্য সংযোগ করে। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে যে বাচ্চা যখন কোনো কিছু মুখে দিচ্ছে, এটাও কিন্তু তার গ্রোথের একটা পার্ট। হ্যাঁ, বাচ্চার কোনো কিছু মুখে দেওয়া, জিনিস দেখা। হ্যাঁ, যেমন দেখা যায় একদম ছোট বাচ্চা, 4-5 মাসের বাচ্চারা অনেক সময় দেখা যায় নিজের হাত দেখে, মানে হচ্ছে ও মাত্র বুঝতে শিখলো যে ওর একটা হাত আছে, ও হাত দেখে, ও পা দেখে। ওই সময়টা আমার খুব কিউট লাগে, বাচ্চারা নিজের হাত দেখতেছে, পা টেনে টেনে পা দেখছে। হ্যাঁ, ওইটা হচ্ছে তার, তখন ব্রেইনটা রেডি হচ্ছে। হুম, আস্তে আস্তে তার গ্রোথটা হচ্ছে। তারপর হচ্ছে প্রুনিং ও অভিজ্ঞতা, যে সংযোগগুলো নিয়মিত ব্যবহৃত হয় সেগুলো শক্তিশালী হয়। হ্যাঁ, যেমন বাবা মা যদি ক্রমাগত শিশুর দিকে তাকিয়ে হাসে, কথা বলে, হ্যাঁ, ভাষা ও আবেগগুলা বোঝার চেষ্টা করে, তখন কিন্তু তারা তাদের সাথে একটা সংযোগ ক্রিয়েট হয়। অন্যদিকে যদি আপনি দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকলে, হ্যাঁ, বা বাচ্চার সাথে যদি সংযোগ ক্রিয়েট না করেন, তাহলে কিন্তু তার ব্রেইনের কানেকশনটা কি হচ্ছে, ব্রেনের কানেকশনটা ঠিক মতো হবে না। মানে রিওয়ারিংটা ঠিক মতো হবে না, কারণ সে অ্যাটেনশন পাচ্ছে না, সে শিখতে পারবে না। সে কিভাবে শিখবে যদি আপনি তাকে না শিখান? হ্যাঁ, এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু ব্রেন ছেটে ফেলে। হ্যাঁ, আমাদের কিন্তু বাচ্চারা 1 মিলিয়ন এর বেশি নিউরাল সংযোগ নিয়ে আসলেও পরবর্তীতে কিন্তু যেগুলো আমরা প্র্যাকটিস করাই, তাদের আবেগ, অনুভূতি, হ্যাঁ, কালার, সংযোগ, যেগুলোর উপরে বেশি তাদেরকে প্র্যাকটিস করানো হয়, ওই নিউরন, ওই সংযোগগুলা থেকে যায়, বাকিগুলা কিন্তু রিমুভ হয়ে যায়। হ্যাঁ, তো এর জন্য আমাদের এটাকে ইউজ করতে হবে, হয় আপনি ইউজ করেন অর ইট লুজ করেন। তো এটা ইম্পর্টেন্ট। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ফোকাস হচ্ছে প্রথম 2 বছরের অভিজ্ঞতা শিশুর মস্তিষ্কের যে বেস, এটাকে স্থায়ী ভিত্তি তৈরি করে, যা তার আজীবন শেখার ক্ষমতা এবং আবেগিক স্বাস্থ্য নির্ধারণ করে। ঠিক আছে, সো 2 বছর পর্যন্ত আপনার বাচ্চার মেইন ফুড তো হচ্ছে অবশ্যই ব্রেস্ট মিল্ক। 1 বছরের পর থেকে, 6 মাসের পর থেকে আপনি তাকে খাবার চেনাবেন। 1 বছরের পর থেকে আপনি তাকে আস্তে আস্তে বেটার খাবার চেনানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আস্তে আস্তে সে চিনবে, অভ্যস্ত হবে। কিন্তু এই 2 বছরের মধ্যে তার সাথে আপনার অনেক সময় দিতে হবে, তাকে মানুষ রূপে গড়ে তোলার জন্য, তার আবেগ, অনুভূতি, তার ব্রেইন ডেভেলপমেন্ট, এগুলার দিকে আপনার ফোকাস করতে হবে। এবং আপনি যত বেশি এগুলার দিকে খেয়াল রাখবেন, আপনার বাচ্চা কিন্তু তত ইন্টেলিজেন্ট হবে, এটা ট্রু। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। সংযোগ সম্পর্ক, হ্যাঁ, মানে অ্যাটাচমেন্ট, যেটা সার্ভ এন্ড রিটার্ন। হ্যাঁ, এই সময় হচ্ছে বাচ্চারা নিরাপদ বন্ধন ফিল করে। সেটা হচ্ছে বাচ্চা যখন এক্সপ্লোরিং স্টেজে থাকে, হ্যাঁ, সে সময় যদি আপনি বাচ্চাকে
এক্সপ্লোর করতে দেন এবং সেই সাথে আপনি দেখেন যে সে কি করছে। হ্যাঁ, তার সাথে যদি আপনি যোগাযোগটা রাখেন, হ্যাঁ, যেমন আমি ধরেন ও একটা জিনিস ধরছে, আহ এখানে লিখছে, দেয়ালে লিখছে, আপনি তাকে মানা করছেন যে না বাবা, দেয়ালে লিখবা না, হ্যাঁ, তুমি খাতায় লিখো। সে বারবার দেয়ালে লিখছে, লিখতে যাচ্ছে, আপনি তাকে খাতা দিচ্ছেন, না এই জায়গায় লিখতে হয়, ওখানে লিখতে হয় না। এটা কিন্তু অবশ্যই আপনি তার সাথে একটা বন্ধন ক্রিয়েট করতেছেন, তার সাথে কমিউনিকেট করতেছেন, এবং সেই সাথে আপনি তাকে শিখাচ্ছেন যে ও যে লিখছে। 18-19 মাসের বয়সে বাচ্চারা জেনারেলি যে পেন্সিল টেন্সিল দিয়ে লেখা ট্রাই করে, এখানে ওখানে দাগ দেয়। হ্যাঁ, এটাতে কিন্তু তাদের হচ্ছে হাতের যে হ্যাঁ, মোটর স্কিল, সেটাও তাদের ডেভেলপমেন্ট হয়। তো আপনি তাকে তখন যখন বলছেন যে না এখানে লিখো ওখানে লিখো না, তখন কিন্তু সে এখান থেকে ইনফরমেশন পাচ্ছে, অভ্যস্ত হচ্ছে, আপনার সাথে কমিউনিকেট করছে। সে কখনো আপনার কথা শুনছে, কখনো আপনার কথা শুনছে না। এভাবেই কিন্তু কমিউনিকেশনটা হয়। এবং ওকে আপনি যত বেশি কমিউনিকেশন করবেন, ওর সাথে যত বেশি ওর সাথে কথা বলবেন, সে তত বেশি নিরাপদ ফিল করবে এবং তার কর্টিসল কম নিঃসৃত হবে। এরপর হচ্ছে সার্ভ এন্ড রিটার্ন। হার্ভার্ডের গবেষণা অনুযায়ী মস্তিষ্কের সংযোগ স্থাপনের প্রধান পদ্ধতি হলো সার্ভ এন্ড রিটার্ন। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন বাচ্চা যখন কোনো শব্দ করে, হাত বাড়ায়, ইশারা করে বা হাসে, আমরা কি করি? আমরাও কিন্তু তাকে এটা বলি, ও একটা আওয়াজ করছে, আমরা সেটাকে কপি করছি। হ্যাঁ, ওকে আমরা বলছি দেখি তুমি এটা দাও তো, ও তখন হাত বাড়ায় সেটা দেওয়ার চেষ্টা করছে। আমরা ওকে বলছি দেখি বলো তো এটা কি, ও হয়তো বলতে পারে না, কিন্তু আমরা তার সাথে কথা বলছি। হ্যাঁ, এটাতে কি হচ্ছে, তার সাথে আমি কথা বলছি। এবং কথা বলার সময় অবশ্যই বাচ্চার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। যে কথাই বলবেন বাচ্চার সাথে আই কন্টাক্ট করবেন। যেমন ধরেন একটা পরিস্থিতির কথা বলি আপনাদেরকে, 9 মাসের শিশু, হুম, তার দিকে আসা একটা লাল বল দেখে আ উ এরকম আওয়াজ করছে। হ্যাঁ, তাহলে ইন রিটার্ন অ্যাজ এ অভিভাবক আপনি কি করবেন? হুম, বলটা হাতে নিয়ে বলেন, ও তুমি কি লাল বলটা দেখছো, এটা কি সুন্দর গোল তাই না? মানে এইভাবে আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন কিন্তু সে এই একে তো ভাষা শিখবে, মনোযোগ আসবে, এবং সে যোগাযোগ করা শিখবে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাব। এখন আমরা বিকাশের মাইলস্টোন নিয়ে আলোচনা করব, এর পরের স্লাইড। তো বিকাশের মাইলস্টোন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, যেমন মোটর স্কিল, এটা কিন্তু 0 থেকে 2 বছরের মধ্যে ডেভেলপ হয়। শিশুকে মেঝেতে প্রচুর সময় দেওয়া, হ্যাঁ, আপনার কিন্তু মাটিতে ওকে রাখতে হবে। টামি টাইম দেওয়া, একদম জিরো বয়স থেকে বাচ্চাদেরকে, জিরো বলতে হচ্ছে ধরেন 2 দিন 3 দিনের বয়স থেকে বাচ্চাকে অল্প অল্প করে একটু একটু করে টামি টাইম দিতে হবে। টামি টাইম দিলে অর্থাৎ পিঠের মানে পেটের উপরে ওকে উল্টা করে শোয়ানো, হ্যাঁ, শুয়ায় আবার উল্টাই দেওয়া, আস্তে আস্তে এটার সময়টা একটু একটু বাড়ানো। এটা বাচ্চার কিন্তু পেটে যদি গ্যাস থাকে ওটাও বের হয়ে যায়। তারপরে হচ্ছে ঘাড়, পিঠ এবং কাঁধের পেশিগুলো শক্তিশালী করে, এবং পরবর্তীতে সে হামাগুড়ি দিতে তার জন্য সহজ হয়। যেমন আপনি যদি তাকে টামি টাইম দেন, সে মাথা তোলার যখন চেষ্টা করবে, এটাতে কিন্তু তার ঘাড় শক্ত হবে। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে শিশুদের সাথে, বাচ্চাদের সাথে কথোপকথন করা এবং প্রচুর শব্দ ব্যবহার করা। বাচ্চারা জেনারেলি বা 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 বলার সময় অভিভাবক একই শব্দ পুনরাবৃত্তি করবেন। হ্যাঁ, আমরা কপি করব বাচ্চাদেরকে, সেই সাথে বাচ্চাদের সাথে কমিউনিকেট করব। যেমন ধরেন আপনি ডাইপার যখন চেঞ্জ করছেন, তখন আপনি বলবেন আমি কিন্তু তোমার ডাইপার এখন চেঞ্জ করছি, এখন আমরা ক্লিন হব। ও কিন্তু আস্তে আস্তে এগুলা বুঝবে, এবং বুঝে ও তখন কিন্তু ওকে, এখন আমরা ডাইপার ক্লিন করতেছি, এখন তাহলে আমার এরকম থাকতে হবে। হ্যাঁ, ও কিন্তু সেটা রেসপন্স করে। প্রথম 3 বছরে যত বেশি শব্দ শুনে তাদের শব্দ ভান্ডার তত শক্তিশালী হয়। আচ্ছা, তারপর হচ্ছে সবচেয়ে বাচ্চাদের সবচেয়ে ফেভারিট যে খেলা, সেটা হচ্ছে কি পিকাবু। আমরা যেটা বলি লুক, তা এটা, তাই না? নিজেকে, নিজের ফেসটাকে লুকাই রেখে, হ্যাঁ, পিকাবু দেওয়া। হ্যাঁ, অথবা কোন একটা অবজেক্ট তার কাছ থেকে লুকিয়ে বলো কই এটা, কই দেখি খুঁজো তো। হ্যাঁ, এটা খুঁজে নেওয়া। হ্যাঁ, এই ধরনের জিনিসে তারা কিন্তু
সামাজিক তার বিকাশ হয় এবং সে একটা জিনিস খোঁজা শিখে। এটা 0 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন আপনাদেরকে একটা কেস স্টাডি বলি, যে 12 মাসের একটা বাচ্চা, হ্যাঁ, মা তাকে খেলার ঘর থেকে খেলার ঘরে রেখে বাইরে চলে যায়, অন্য কোনো একটা কাজে গেছে। তখন বাচ্চাটা আস্তে আস্তে কান্না করা শুরু করলো। তারপর মা কি করলো, 2 মিনিট পরে ফিরে এলো এবং দ্রুত বাচ্চার কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরলো। কয়েক মুহূর্ত পর বাচ্চাটা কিন্তু আবার শান্তভাবে খেলা শুরু করলো। তো এটাতে কি হলো, প্রথমে বাচ্চা হচ্ছে কান্না করে, তার সে যে আনসেফ ফিল করছে এটা সে প্রকাশ করেছে। এবং মা যখন ফিরে আসে সাড়া দিল, ফলে সে কি করলো, সে সাথে সাথে সেফ ফিলিংসে গেছে এবং যখন সে নিরাপদ পরিবেশটা পাইলো, তখন সে আবার খেলা শুরু করছে, কারণ সে মানসিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের সাথে পরিবেশ আবিষ্কার করতে উৎসাহিত হয়েছে। তো তখন সে সিকিউর ফিল করার কারণে সে আবার তার খেলাটা শুরু করলো। বাচ্চারা আমাদের সাথে এভাবেই কানেক্ট করে। এবার আমরা চলে যাব পরের স্লাইডে। এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড, হ্যাঁ, 2 থেকে 5 বছর বয়স, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। যাদের বাচ্চা এখন 2 থেকে 5 বছরের মধ্যে আছে, হুম, এখানে বাচ্চারা এখন টোডলার, তারা এখন স্বাধীন ইচ্ছা প্রকাশ করবে, তাদের প্রি ফ্রন্টাল কর্টেক্সটাকে তারা ইউজ করবে। 2 বছর বয়স থেকে বাচ্চারা বুঝতে শুরু করে যে তারা তাদের যত্নশীল ব্যক্তির থেকে আলাদা একজন ব্যক্তি। এখন তারা কথায় কথায় না বলবে, এখন তাদেরকে আপনি যাই বলবেন, না, এরকম বলবে। হ্যাঁ, ভাত খাবা তুমি এখন, না আমি ভাত খাবো না। ঘুমাবা, না আমি এখন ঘুমাবো না। এখন তার সব কথা হচ্ছে না। হ্যাঁ, আমার বোনের বাচ্চা আছে 2 বছর 9 মাস, ওকে কিছু বললে সব কথার উত্তর একটাই, না। খেলনা একটু শেয়ার করো, না আমি খেলনা শেয়ার করো, পুরো সেন্টেন্স সে বলবে। না বলে যে অতটুকু চুপ থাকবেন না, সে পুরাটাই বলবে। হ্যাঁ, চকলেট খাবাও, না। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করতাম তুমি কি ভালো মেয়ে, ও বলতো না আমি ভালো মেয়ে না। তো বুঝে না ভালো মেয়ে নাকি খারাপ মেয়ে, ওটা আমরা খুব ফান হিসেবে নিতাম। এখন হচ্ছে তার সবকিছু না। হ্যাঁ, সো এটা হচ্ছে বিরোধ না, ইনহিবিটরি কন্ট্রোল। হ্যাঁ, প্রথম অনুশীলন, তারা সীমানা পরীক্ষা করে দেখে। ওরা আসলে আমাদেরকে টেস্ট করে, আমাদেরকে দেখে আমরা কি রিয়াকশন করি। বাচ্চারা অনেক চালাক, ওরা আমাদের কাছ থেকে শেখার জন্য আমাদের লিমিটেশনটাকে টেস্ট করে। হ্যাঁ, সো এটা হচ্ছে ওদের একটা বিকাশের একটা পার্ট। এই সময়ে শিশু স্বাধীনতাকে সমর্থন করা জরুরি, কারণ এটা তাদের সেলফ এফিসিয়েন্সি, হ্যাঁ, বাড়ায়, এই বিষয়ে যে তারা নিজেরাই কাজ করতে সক্ষম। যেমন শিশুকে কোনোভাবেই তার টুথব্রাশ ধরতে চাইছে না, ওফ, 2 বছর থেকে ব্রাশ করানো। আমাকে আমার বান্ধবী ওদিন বলছিল ওর বাচ্চার বয়স এখন 2 বছর 11 মাস, ব্রাশ করানো একটা মহা ঝামেলা, অথচ সে ব্রাশ করছে। তো বলে যে আমি ব্রাশ করাতে নিলে সে আমাকে বলবে সে নাকি দাঁতে ব্যথা পাচ্ছে, সে নাকি মাড়িতে ব্যথা পাচ্ছে, সে নাকি পেস্ট খেয়ে ফেলবে, তার নাকি মানে অনেক অজুহাত তার। তো ব্রাশ করতে চাচ্ছে না। তো এখন আপনি যদি তাকে বলেন তোমাকে এখনই ব্রাশ করতে হবে, নাহলে কিন্তু তোমাকে আমি বকা দিব, নো, এটা কিন্তু রাইট ওয়ে না, এভাবে বলবো না আমরা। আমরা তাকে এটা বলতে পারি যে দেখো ব্রাশ করতে হবে, কেন জানো, ব্রাশ না করলে তোমার দাঁতের ভিতরে জার্মস হবে। হ্যাঁ, এবং এগুলা তোমার দাঁতকে নষ্ট করে ফেলবে। এখন তোমার এই ব্রাশটা অনেক পছন্দ না, ব্রাশ করার মানে ওর জন্য যখন ব্রাশ কিনবেন, ওকে ওর পছন্দের একটা ব্রাশ দিবেন, যে আমি তোমার জন্য এই ব্রাশটা নিয়ে আসছি, তোমার কি এই ব্রাশটা পছন্দ হয়েছে, ওর পছন্দ মতো একটা ব্রাশ কিনবেন। প্রথমে 1 সপ্তাহ খুব মনোযোগ দিয়ে করবে ব্রাশ, 1 সপ্তাহ পরে আবার শুরু করবে আমি ব্রাশ করবো না, আমি ব্রাশ করতে চাই না, এটা করবে। কিন্তু ওই যে আমরা মা, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমাদের বাচ্চার বয়স যদি 70 বছর 80 বছরও হয়, মনে রাখবেন যে প্যারেন্টিং কখনো শেষ হবে না। মাশাআল্লাহ, আপনার বাচ্চাটা ইউনিক একদম, মাশাআল্লাহ, আল্লাহ অনেক বারাকা দিক।
এরকমই থাকুক সব সময়। আচ্ছা, সো এখানে আম, বাচ্চার অভিভাবককে বোঝাতে হবে, সীমানাটা বুঝাই দিতে হবে যে দেখো তুমি ব্রাশ করতে চাইছো না, কিন্তু তুমি ব্রাশ না করলে কিন্তু ঘুমাতে পারবা না। হুম। তো তোমার ব্রাশ করতে হবে। হ্যাঁ, তো তারপরে আপনি তাকে ওভাবে করবেন, কাউন্সেলিং করতে হবে আমাদের। এবং আমরা বললাম না, আমরা যখন মা হয়ে গেছি, 80 বছর বয়স যদি আমাদের হয়, আমার বাচ্চার বয়স যদি তখন 50 বছর হয়, আমার বাচ্চাকে আমার কাউন্সেলিং তখনও করতে হয়। প্যারেন্টিং আমাদের শেষ হবে না। আচ্ছা, আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং এটাকে আমরা কিভাবে সমন্বয় করবো? ট্যান্ট্রামের সময় শিশুকে শাস্তি না দিয়ে, আপু 2.5 বছরের বাচ্চাকে আবেগের না, আবেগ ও কিছু বুঝবে না, আপনি ওর সাথে কি রিয়াকশন করে ও সেটা দেখবে। হ্যাঁ, সো ওকে ওকে জাস্ট আপনি কনসিস্টেন্টলি ওকে বলতে থাকবেন যে দেখো এটা করে না, এটা ভালো না। হ্যাঁ, এটা আপনি কনসিস্টেন্টলি আপনি বলতে থাকবেন যে এটা করা ঠিক না, এটা ভালো না। ধৈর্য আপনার কোলাবে না মাঝে মাঝে, কিন্তু এটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের এটা করে যেতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরে তাদেরকে ইমোশনাল কোচিং করতে হবে। কারণ আমি যদি রেগে যাই, ও কিন্তু আমার কাছ থেকে ওই রাগটাই শিখবে এবং সে আমাকে পরবর্তীতে ওইটাই ব্যাকফায়ার করবে। সো আমাদের নিজেদেরকে অনেক মানে ধৈর্য ধরে এটাকে করতে হবে। তো ট্যান্ট্রামের সময় শাস্তি না দিয়ে আবেগকে নেভিগেট করা শিখাতে হবে। হ্যাঁ, যেমন ধরেন কোনো একটা মানে বাচ্চা তার প্রিয় খেলনাটা না পায়ে জোরে জোরে কান্না করতেছে। হ্যাঁ, তখন যদি আপনি বলেন যে মানে তুমি কেন এত জোরে কান্না করতেছো, তুমি কেন এই খেলনাটা যাচ্ছ, এটা তো খুব খারাপ, এভাবে বলাটা ঠিক না। এটা বলা উচিত যে দেখো, ঠিক আছে তোমার ওই খেলনাটা পছন্দ, কিন্তু এখন তো আমাদের কাছে এটা নাই। আর তোমার যে মন খারাপ হচ্ছে, এটাও নর্মাল, মন খারাপ হইতেই পারে, এটা আমাদের ফিতরা। কিন্তু আমরা চলো অন্য কিছু করি। তখন আপনি তাকে ডাইভার্ট করবেন, বাচ্চাদেরকে সহজে ডাইভার্ট করা যায় ইজিলি। আপনি সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে ডাইভার্ট করার। এবং পরবর্তীতে বাচ্চা যখন শান্ত হয়ে আসবেন, তখন এই টপিকটা নিয়ে বাচ্চার সাথে ডিসকাস করবেন যে দেখো এরকম এরকম হলে কান্না, কান্না আমরা করব, কান্না আসবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সবসময় আমরা তো সবকিছু পাবো না। হুম, আমরা আল্লাহর কাছে চাইবো, যখন সময় হবে আল্লাহ আমাদেরকে দিবে। ও আপনার কাছে মনে হবে যে এত ছোট বাচ্চা এত কিছু কি বুঝে, আপনার ওর বোঝার দরকার নেই, আপনার ওকে ইনফরমেশন দিতে হবে, আল্লাহর ব্যাপারে ইনফরমেশন দিতে হবে, কার কাছে চাইতে হবে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন যে সে একদিন আপনাকে বলবে যে মা আমি, তুমি আল্লাহর কাছে চাও, আপনি কোনো কিছু একটা চাওয়ার কথা হয়তো বলছেন, সে ঠাস করে মাঝখান দিয়ে বলবে মা তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ তোমাকে দিবে, এরকম বলবে দেখবেন। তখন আপনি বলবেন যে আমি তো তখন আপনার খুব অবাক লাগবে, কিরে ও আমাকে এই কথা, তার মানে ও বুঝছে আমি ওকে কি বুঝাইছি। হ্যাঁ, তো এই ব্যাপারটা আর কি। তারপর যদি কখনো দেখেন বাচ্চা জিনিস ছুঁড়ে ফেলতেছে, হ্যাঁ, এটা এটা ওদিকে ফেলতেছে, ছোড়াছুড়ি করতেছে, ওই সময় তাকে কিছু বলবেন না, চুপ করে দেখবেন সে কি করে। এবং সে ট্যান্ট্রাপ করতেছেন, কোনো আওয়াজ করবেন না, চুপচাপ থাকবেন। যদি সে নিজেকে ক্ষতি না করে, সেক্ষেত্রে ও যে হাত পা ছুটতেছে, এটা করতেছে সেটা করতে, বসে বসে দেখেন, ও কিন্তু শান্ত হয়ে যাবে। শান্ত হয়ে যাওয়ার পর ওকে জড়ায় ধরেন, আদর করেন। হ্যাঁ, একদম যখন কুল ডাউন হয়ে তখন ওকে ডাইভার্ট করেন, অন্য কিছু করেন। তারপর যখন পুরোপুরি জিনিসটা শেষ হয়ে যাবে, তখন তাকে এই জিনিসটা বলবে যে দেখো তুমি যে কাজটা করছো, মা কিন্তু অনেক কষ্ট হয়েছে, এটা তো করা ঠিক না, এভাবে তো করে না, এভাবে তো কথা বলে না, এভাবে তো জিনিসটা ফেলতে হয় না। হুম, এটা করবা না। আমরা কিন্তু পড়ছি এখন কি 2 থেকে 5 বছরের বাচ্চাদের কথা। হ্যাঁ, তো 2 থেকে 5 বছরের বাচ্চারা কিন্তু এই কথাগুলো বুঝে। হ্যাঁ, সো তাদেরকে আপনি আস্তে আস্তে বোঝাবেন। 3, 3.5, 4-এর বাচ্চারা হয়তো কম বুঝবে, কিন্তু 4 থেকে 5-এর বাচ্চারা খুব ভালো করে বুঝে। সো ওরা আস্তে আস্তে বুঝবে, আপনি আর্লি এজে যখন ওকে ইনফরমেশন গুলা দিবেন, ওরা কিন্তু এগুলা বুঝবে। তারপর হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন ও সামাজিক বিকাশ কিভাবে করব। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাব। বাচ্চাদের সাথে কিন্তু আমাদের প্রিটেন্ড প্লে করতে হবে। হ্যাঁ, প্রিটেন্ড প্লেটা কিরকম, সেটা হচ্ছে
যে রোল প্লে খেলা খেলে না, যে যেমন ওরা হচ্ছে অনেক সময় খেলনা বাটি খেলে, আমি তোমার জন্য চা বানাই, তুমি আমার জন্য চা বানাও, হ্যাঁ এখানে একটু ময়দা দাও, এখানে একটু দাও, রুটি ভাবে বানাতে হয়, হলুদ মশলা। আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো কোনো খেলা হইলো, এগুলো তো ইম্পর্টেন্ট না, না এগুলো ইম্পর্টেন্ট। ওইখান থেকে সামাজিক বিকাশ হচ্ছে, ও শিখছে কিভাবে কাজ করতে হয়, ও অনেক কিছু শিখে। বাচ্চাদের যে কোনো খেলনাকেই আপনি চাইলে এটাকে এডুকেশনাল বানাতে পারেন। হুম, ওকে আপনি শিখাবেন, দেখো তোমার ভাতটা কিন্তু পুড়ে যাচ্ছে, এতক্ষণ চুলায় রাখতে হয় না, ওখানে কিন্তু কিছু নাই, আমরা তো প্রিটেন্ড প্লে করছি। ও কিন্তু তখন বলবে, হ্যাঁ হ্যাঁ নামাবো নামাবো বলে, দেখবেন যে ও কি করছে, রিয়েলে কি করবে, সেটা গরম কাপড় নিয়ে এসে ও হাঁড়িটাকে নামাচ্ছে। কারণ ও যে প্রিটেন্ড প্লে করতেছেন, বাট ও তো রিয়েল খেলতেছে। রিয়েলে আমরা যেভাবে করি ওরা সেভাবে করে। গাড়ি দিয়ে খেলার সময়ও একই জিনিস। হ্যাঁ, গাড়ি দিয়ে খেলার সময় এক্সিডেন্ট করে যাচ্ছে, এক্সিডেন্ট হয়ে গেছে, এখন এটাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হবে। এই যে খেলাগুলা, এগুলা কিন্তু তাদের সোশ্যাল যে দক্ষতা সেটা কিন্তু বাড়ায়। তারপর হচ্ছে তাদেরকে দৌড়াদৌড়ি খেলতে নিয়ে যাওয়া, লুকোচুরি খেলা, এগুলা কিন্তু মোটর দক্ষতা বাড়ায়। হ্যাঁ। তারপর আপনি ধরেন তার সাথে খেলতে পারেন এমন একটা খেলা যেটার সাথে আপনি তাকে সামাজিক ইয়াও শেখাচ্ছেন, কিন্তু তার মেমোরি, ওয়ার্কিং মেমোরিও দিচ্ছেন। যেমন আপনি তাকে বলেন যে আমি আর তুমি আসো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খেলবো, আমি তোমাকে অর্ডার করছি, তুমি আমার জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে আসবা, একটা পাস্তা আনবা, একটা হচ্ছে পিৎজা নিয়ে আসবা। হ্যাঁ, আমি জাঙ্ক ফুড বলতেছি, জাঙ্ক ফুড দিয়ে খেলা উচিত না, আপনারা অন্য কিছু বলতে পারেন, জাস্ট আমার এখন মাথায় যেটা আসছে। হ্যাঁ, তারপরে ওকে বলবেন যে যাও নিয়ে আসো। দেখবেন যে ও এই জিনিসটা নিয়ে আসতে, ও যখন বলবে যে হ্যাঁ আমি নিয়ে আসছি, আপনি তাহলে জিজ্ঞেস করে কি কি আনছো, তখন আপনি দেখবেন যে আপনি যে তিনটা খাবারের নাম বলছেন ওই তিনটা খাবার সে মনে রাখতে পারছে কিনা, তাহলে তার মেমোরিটাকে আপনি কাজে লাগাচ্ছেন। সে তখন মেমোরি ব্রেইন এক্সারসাইজ করতেছে। হুম, এটা। তারপর হচ্ছে বাচ্চাদেরকে খেলার সময় স্ট্যাচু স্ট্যাচু খেলা, এটা কিন্তু খুব সুন্দর খেলা, এটা আমি আমার মেয়ের সাথে করি। যখন ও খুব দৌড়াদৌড়ি করে, আমি তখন স্ট্যাচু বলে ওকে দাঁড় করাই দিই। হ্যাঁ, তারপরে মুভ বলে ওকে আবার ইয়া করি। তো এটাতে কি হয়, ও থামা, কোন সময় থামতে হবে, এটা ডিরেকশন নেওয়া, শোনা, এগুলা আমাদের কাছে মনে হয় কি, এগুলাকে আমরা যখন ছোট ছিলাম তখন চিন্তা করতাম এগুলো তো এমনি ফেলনা খেলা। ফেলনা বলে আসলে কোনো খেলা নাই, সব খেলাই খুব ইম্পর্টেন্ট। আপু, 3.5 বছরের বাচ্চা তো মাত্র তো শুরু, আমারটার মতো 5 বছর হতে হতে দেখবেন যে সে যতগুলো কাজ আগ্রহ নিয়ে করতো, এখন বলতে চায় না তুমি করাই দাও আমাকে। এটা বাচ্চাদের আসলে একটা বয়স আসে যখন তারা ওই করতে চায় না কিছু, তখন নতুন কিছু করতে চায়, পুরাতন গুলা তারা বোর হয়ে যায়, তখন হচ্ছে যে নতুন কিছু তাদেরকে করতে চায়। হ্যাঁ, তো ওদেরকে সব সময় কি হয়, কিছু না কিছু করতে দিতে হয়, বাট আমি বলবো যে না, সবসময় কিছু না কিছু করতে দিবেন না, ওদেরকে একটু বোর হতে দিবেন, বোর হওয়া ইম্পর্টেন্ট। বাচ্চারা যত বোর হবে তত ভালো, তাহলে বোর হলে তারা নিজেদের খেলা নিজেরা আবিষ্কার করবে। ঠিক আছে। আচ্ছা। এখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 5 বছর বয়সী রুবাবা দোকানে একটা চকলেট চাইলো, মা তখন না বলছে। এখন সে মেঝেতে শুয়ে হাত পা ছুড়ছে। বলেন এবার এই সময় আপনার বাচ্চা যদি মেঝেতে শুয়ে হাত পা ছোড়াছুড়ি করে, আপনি কি করবেন? ডাইভার্ট, ভেরি গুড। আর বাকিরা, বাকিরাও কি শুধু ডাইভার্ট করবেন? চুপ করে ওকে বোঝাবো পজিটিভ ওয়েতে। ধরেন সে পজিটিভ ওয়েতে বুঝতেছে না, মানে তার সাথে কথা বলে সে আরো ট্যান্ট্রাম থ্রো করতেছে। ড্রাইভার ক্লান্ত হওয়া অবধি, দেখি আমি পড়তে পারিনি, অপেক্ষা করা, ভেরি গুড, ইয়েস। জড়িয়ে ধরবো, আচ্ছা জড়িয়ে ধরবে যে আপু বলেছেন। হ্যাঁ, জড়িয়ে ধরলে যদি সে আরো বেশি ট্যান্ট্রাম শো করে, দেখা যায় যে কি আরো বেশি, মানে সে তখন ফিজিক্যালি ট্যান্ট্রাম করতেছে, ওখানে তো শুয়েছিল, এখন সে হাত পা ছুটতেছে।
আপু আপনি তাড়াতাড়ি সোনোগ্রাফিটা করে ফেলেন, হ্যাঁ। আর পানি খান। আপু শীতকাল, ডিহাইড্রেশন বাচ্চার খুব ইয়া হবে, ইগনোর, ভেরি গুড, ইয়েস, ইগনোর। কিছু কিছু আমাদের ওয়েস্ট সাইকোলজিতে বলে যে বাচ্চাকে তখন আপনার ইমোশনাল বলতে হবে যে তোমার কষ্ট হয়েছে, তোমার অনুভূতি হচ্ছে, এটা আমি বুঝি। বৈধতা, ভ্যালিডেশন, নো, সব সময় ভ্যালিডেশন দেওয়ার দরকার নাই। ওইটা ইগনোর করতে হবে ওই সময়। তাকে আপনি ডাইভার্ট করার চেষ্টা করুন, চলো দেখি তো ওদিকে কি হচ্ছে। ও যদি ডাইভার্ট না হয় তাহলে আপনি তাকে ইগনোর করবেন। সবকিছুতে ভ্যালিডেশন দেওয়ার দরকার নাই। হুম। সে যখন শান্ত হয়ে যাবে তখন আপনি তাকে নিয়ে চলে আসবেন ওখান থেকে, শান্ত হবে বাধ্য হয়ে। হ্যাঁ। জি, ইগনোর করা উচিত সব সময়, সবকিছুতে আমাদের আসলে পার্টিসিপেশনের কোনো দরকার নাই। আপনার সেটা বুঝতে হবে যে কোনটাকে আপনি ভ্যালিডেট করবেন, কোনটাকে আপনি ইগনোর করবেন। এটা কিন্তু আমাদের ইসলাম বলে দিছে। ইসলামিক সাইকোলজি ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়েস্টার্ন সাইকোলজি। হ্যাঁ, ওয়েস্টার্ন সাইকোলজিতে অনেক আহ, ফাঁক ফুকর আছে, যার কারণে এটা কখনো হিল হয় না। কিন্তু ইসলামিক সাইকোলজিতে হ্যাঁ সব সমস্যার সমাধান আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি তারবিয়া। হ্যাঁ। এখন তারবিয়া মানে হচ্ছে ইসলামিক সাইকোলজিতে শিশুর আচরণের ভুল সংশোধনের সময় অবভিয়াসলি আমরা লজ্জা তো দিব না। আচরণ এবং ব্যক্তির মধ্যে পার্থক্য করতে হবে। হ্যাঁ। আমরা জানি যে শিশুকে তারবিয়া মানে হচ্ছে শারীরিক, মানসিক, স্পিরিচুয়াল এবং সামাজিক যে ফিতরা বা তার জন্মগত যে পবিত্র প্রকৃতি তার সাথে সামঞ্জস্য রেখে হ্যাঁ পূর্ণতা দান করা। তারবিয়া মানে হচ্ছে এটা। তো তারবিয়ার মূল ভিত্তি হচ্ছে, যেমন ধরেন আমরা বলতে পারি যে ট্রাস্ট এবং ন্যাচারাল ন্যাচারাল যেটা ফিতরা। হ্যাঁ। এটা আমানা ও ফিতরা। আমানা মানে হচ্ছে ইসলামে সন্তানকে পৃথিবীর জীবন ও আখিরার জন্য আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, মানে আল্লাহ আমাদেরকে আমানা দিছে। হ্যাঁ। অভিভাবক হিসেবে আমার দায়িত্ব কি, ওর যত্ন নেওয়া, নিশ্চিত করা যে সে তার যে ফিতরতের উপর আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাইছে সেটার জন্য আমরা নার্চার করি। হ্যাঁ, ফিতরতটা যেহেতু আমরা হ্যাঁ নষ্ট না করি। ফিতরতটা কি, আল্লাহকে চেনার যে ফিতরত, ইসলামের উপরে থাকার যে ফিতরত, সেটাকে আমাদের নার্চার করতে হবে, সেটা আমাদের তাকে শিখাতে হবে। এবং আর্লি চাইল্ডহুডের ডেভেলপমেন্টের সংযোগ হিসেবে এই আমানার প্রতি সুবিচার হলো শৈশবের প্রথম বছরগুলোতে শিশুর মস্তিষ্কের সঠিক যে আর্কিটেকচার সেটা তৈরি করা, যাতে সে ইমোশনালি শক্তিশালী হয়। তারপর হচ্ছে ফিতরত। ফিতরত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানব শিশুই ফিতরতের উপর হ্যাঁ জন্মগ্রহণ করে, এটা আমরা জানি। তো তারবিয়ার মূল লক্ষ্য হচ্ছে সমাজের যত নেগেটিভিটি আছে সেই প্রভাব থেকে বাচ্চাকে, আমাদের যে বাচ্চার যে ফিতরত সেই ফিতরতটাকে প্রোটেক্ট করা এবং তাকে সঠিক পথে পরিচালিত করা। অবভিয়াসলি সমাজের নেগেটিভিটির ছিটা তো তাদের মধ্যে আসবে, আমাদের সেটাকে ডিল করতে হবে। তাকে আগে আল্লাহকে চিনাতে হবে, আখিরা চিনাতে হবে, জান্নাত জাহান্নাম চিনাতে হবে, নবীদেরকে চিনাতে হবে, নবীদের স্টোরিজ গুলা তাদেরকে তাদের ভাষায় বর্ণনা করতে হবে। তখন তারা অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখতে পারবে। আচ্ছা। তারবিয়ার স্তম্ভ কিন্তু হচ্ছে মন, দেহ ও আত্মা। এটা আমি এক্সপ্লেন করবো এইভাবে যে আহ, দেহ ও জীবনযাত্রা মানে হচ্ছে আপনি বাচ্চাকে কি আহ, আচ্ছা, কাইন্ডলি এখানে আহ, কেউ আনমিউট করবেন না, হ্যাঁ। আচ্ছা, তো তারবিয়ার এখানে যেটা সেটা হচ্ছে কি স্বাস্থ্য, দেহ ও জীবনযাত্রা। দ্যাট মিনস হচ্ছে বাচ্চার স্বাস্থ্য, পুষ্টি, বিশ্রাম, খেলাধুলা এগুলা তারা যে ঠিক মতো করতে পারছে এটা আমাদের খেয়াল রাখা, এবং বাচ্চাকে কিন্তু তার বডির যে টেক কেয়ার করতে হবে, এটা যে আল্লাহর পক্ষ থেকে আমানা, এটাও কিন্তু আপনাদের বাচ্চাকে শিখাতে হবে, যাতে আমরা সুস্থ থাকলে ইবাদত করতে পারবো, সুস্থভাবে চিন্তা করতে পারবো। এটা আমাদের বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে। কিন্তু শিখবে ওরা কম, দেখে শিখবে বেশি, মুখে শিখবে কম। সো আপনার নিজেকে ভালো মতো টেক কেয়ার করতে হবে। আপনার কালো জিরা খেতে হবে, আপনার মধু খেতে হবে, আপনার তালবিনা খেতে হবে, আপনার আম, আদা খেতে হবে। হ্যাঁ, ভালো ভালো যেগুলো আমাদের শরীরের জন্য ভালো সেগুলা খাবার খেতে হবে। উম, আমরা অনেক বেশি ন্যাচারাল খাবারের দিকে ঝুঁকবো। হ্যাঁ,
জাঙ্ক খাবার আমি খেলে আমার বাচ্চা খাওয়া শিখবে, সেটার প্রতি এডিক্টেড হবে। অবশ্যই তারাও জাঙ্ক খাবে, খাবে না এমন না, কিন্তু সেটা আপনি লিমিটেশন করে দিবেন যে কতটুকু খাবে। আচ্ছা, তারপর হচ্ছে তারবিয়াতুল আকলি। আকলি মানে হচ্ছে মানসিক তারবিয়া, জ্ঞান, যুক্তি, সৃজনশীলতা, হ্যাঁ, এক্সিকিউটিভ ফাংশন, হ্যাঁ, এগুলা, এইসব কিছু সমস্যা সমাধানের ক্ষমতা। এখন ও এগুলা শিখবে কোথা থেকে? ওকে যখন কোরআন এবং সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করাবেন, আপনি সত্য ও মিথ্যার পার্থক্য শিখাবেন, তখন সে এটা শিখবে। চরিত্র এবং আত্মা, দ্যাট মিনস হচ্ছে তারবিয়াতুল রুহিয়া অথবা খুলুকিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আবেগিক বুদ্ধিমত্তা, নৈতিক দৃঢ়তা এবং ইনহিবিটরি কন্ট্রোল। তো আপনি যখন তাকে আল্লাহর প্রতি ভালোবাসা, সেলফ কন্ট্রোল, ইমপ্যাথি, হ্যাঁ, তারপর আখলাক, এগুলা যখন শিখাবেন, তখন হচ্ছে সে এগুলাতে শিখবে। তো প্রথম 1000 দিন আপনার বাগানের সবচেয়ে উর্বর মাটি থাকে, এখানে আমরা যত্ন সহকারে পুষ্টি এবং প্রশান্তির বীজ বপন করব বাচ্চাদের। এটা আমি এভাবে এক্সপ্লেন করি যে বাচ্চা, ধরেন আপনার বাগানের প্রথম 1000 দিনে আপনার কাজ হচ্ছে, এখানে সবচেয়ে বেশি উর্বর মাটি, এখানে যত্ন সহকারে আপনি খাবার দিবেন, ভালো ভালো খাবার, নো সুগার, নো এক্সট্রা সল্ট, নাথিং, ভালো ভালো খাবার দিবেন। তারপর তাকে হচ্ছে সেফ পরিবেশ দিবেন, ইসলামিক লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনি হলেন সেই বাগানের স্থিতিশীল কাঠামো, যা শিশুকে ঝড়ের সময়ও নিরাপদ অনুভব করতে সাহায্য করবেন। আপনার সংবেদনশীল সারা, হ্যাঁ, শিশুর ভেগাস নার্ভকে শক্তিশালী করে তাকে দ্রুত শান্ত হওয়ার ক্ষমতা শেখায়। সো এবার আমরা নেক্সট স্লাইডে যাব। আপনাদের জন্য একটা অ্যাসেসমেন্ট আছে। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে, এখান থেকে আপনারা নিজেদেরকে মার্ক করবেন, মার্ক করে জানাবেন কার স্কোর কত আসছে। আমি একটু সময় নিচ্ছি। আপনাদের কারো প্রশ্ন থাকলে এর পরের সেগমেন্ট কিন্তু আমাদের কোয়েশ্চেন আনসার। হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো আপনারা লিখে ফেলেন, আমি অ্যাসেসমেন্টটা দিতে দিতে। ওকে, এবার আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করি, সেটা হচ্ছে কি, আম, আপনারা আজকে পুষ্টি এবং মেন্টাল ফিটনেস নিয়ে বা সাইকোলজি নিয়ে যা কিছু ধারণা পেয়েছেন,
ইনশাআল্লাহ এগুলার আরো ডিটেলসে আপনারা জানতে পারবেন আমাদের প্রিন্যাটাল ক্লাসে। হ্যাঁ, আগামী মাসে আমাদের প্রিন্যাটাল ক্লাস ব্যাচ স্টার্ট হবে। তো আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন, কারণ এখানে আমি জাস্ট অল্প কিছু জিনিস আলোচনা করেছি, নিউট্রিশন, এক্সারসাইজ, হ্যাঁ, এগুলা নিয়ে। কিন্তু এটার আরো ভাস্ট, আরো ডিটেল, হ্যাঁ, সেখানে আপনারা সেগুলো পাবেন আমাদের প্রিন্যাটাল ক্লাসে ইনশাআল্লাহ। এবং সেখানে ডাক্তার আপুরা আছেন, হ্যাঁ, দলা আছেন, সিনিয়র দলা আছেন। হ্যাঁ, তাদের কাছ থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর সাজেশন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা আপু বলেছেন যে জিরো স্ক্রিন টাইম দেওয়া হয় আলহামদুলিল্লাহ, তবে এটা বাবার বাড়ি দাদার বাড়ি গেলে মেনটেন করতে গেলে তারা বুঝতে চায় না। খাবারের ক্ষেত্রেও সব হোমমেড খাবার। আপু এটা হচ্ছে কি, কিছু করার নেই, হ্যাঁ। কিছু কিছু সময় আপনার স্যাক্রিফাইস করতে হবে, এটা আসলে আমাদের এখানে কিছু করার নাই। এটা বাবা, দাদা দাদি, নানা নানির আদর। তো ওরা এটা করবে, তবে এটা তো আমরা লিমিটেড সময়ের জন্য যাই, লিমিটেড সময়ে আমরা এটা ছাড় দিতেই পারি। হ্যাঁ, যেমন আমি এখন আসছি, হ্যাঁ, আমি এখন সফরে আছি। তো এখানে আমার মেয়ে, যেখানে সপ্তাহে একদিন সে হয়তো 1 ঘন্টার মধ্যে স্ক্রিন টাইম পেত, সেখানে এখন তো স্কুল বন্ধ, সে আমরা বেড়াতে আসছি, সেখানেও দেখা যাচ্ছে দিনে সে এখন 2-3 ঘন্টা তার স্ক্রিন টাইম হচ্ছে। কেন? যেখানে বেড়াতে আসছে সেখানে এটা সিস্টেম, এটা আমার মানতে হবে, হ্যাঁ। এটা এতটুকু স্যাক্রিফাইস করতে হয় তো কয়েকটা দিন, এরপর তো আবার আমি আমার আগের ইয়াতে চলে যাচ্ছি, তাই না? তো এটা আসলে আমাদের কিছু আহ, এটাই আসলে সমাজ, তাই না? অ্যাডজাস্টমেন্ট, কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা কম্প্রোমাইজ। আমরা আমাদের সিচুয়েশনে চলে গেলে তো, আমাদের বাসায় চলে গেলে তো আবার আগের মতো হয়ে যাবে। তো আপনারা তো অ্যাসেসমেন্টটা পেয়েছেন, কে কত নাম্বার পাচ্ছেন লিখবেন, হ্যাঁ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আচ্ছা, 44 দিনের মেয়ে, সবকিছু আলহামদুলিল্লাহ ভালো, তবে ঠান্ডা আজকে 3 দিন, কোনো মেডিসিন দিচ্ছি না। আপু, এগুলা কোনো সমস্যা না, আপনি যেভাবে করতেছেন করেন, এখন সিজন চেঞ্জ হচ্ছে তো। আপনি হচ্ছে ম্যাক্স যেটা করতে পারেন সেটা হচ্ছে কি নরসল, যেটা, এটা একদম আহ, ভালো বাচ্চাদের জন্য। হ্যাঁ, হালকা 1 ফোঁটা এটা 2 নাকে দেওয়া যায়, জাস্ট নাকটা ক্লিন থাকার জন্য। হুম। আর হচ্ছে, আর বাকি যেগুলো আপনি করছেন মেডিসিন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আহ, যে রেমেডি গুলা করছেন সেগুলো আপনি করতে পারেন। আচ্ছা, চমকে উঠে তাই তো? বাচ্চার বয়স 1 মাস, ঘুমের মধ্যে প্রায় 2 হাত তুলে চমকে ওঠে, এটা আপু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা নর্মাল, ওরা তখন আহ এমনই করে। আচ্ছা, 21 হয়েছে আপু, আপনারা মার্কস দেন, আমি তাহলে আপনাদেরকে ডিটেল বলবো যে কোন মার্কস এর ইয়াটা কি। বাকি আপুরা কি এখনো কাউন্ট করছেন হয়তো? আপনার, আমার এখানে কিন্তু 2 ভাগে গেছে, হ্যাঁ। একটা হচ্ছে আহ 17 পর্যন্ত, আরেকটা 17 থেকে। সাথে সাথে সারা শরীর, বিশেষ করে পেটে চুলকায় আপু। মানে পেটের চুলকানোর ব্যাপারটা হচ্ছে কি, এটা হবে, হ্যাঁ, আমাদের পেট যখন বড় হতে থাকে এটা চুলকায়, আপনি অয়েল মাসাজ করতে পারেন। ইনশাআল্লাহ আপু, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর আল্লাহ আপনার জন্য সহজ করুন, আপনার বাবুকে আল্লাহ ভালো রাখুন।
50+ হবে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা যারা করেছেন, আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি যে কত থেকে কত হলে কি হবে, হ্যাঁ। আমি এটা লিখে দিচ্ছি যে যাদের মার্কস 45 থেকে 60-র মধ্যে আছে, তারা হচ্ছে, আপনি ভালোবাসা ও সীমার সুন্দর ভারসাম্যটা বোঝেন। যারা 30 থেকে 44-এর মধ্যে আছেন, তারা হচ্ছে মিক্স। হ্যাঁ, মিক্স স্টাইল, কিছু জায়গায় কঠোর, কিছু জায়গায় বেশি ছাড় দেন, এটা শিফট হওয়া দরকার। আমি এই অ্যাসেসমেন্টটা ইনশাআল্লাহ যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে আমি ইনশাআল্লাহ অ্যাডমিনকে বলবো যে এটা দিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আপনারা আরেকটু বেটার করতে পারবেন, কারণ এখানে অর্ধেক অর্ধেক হয়ে আসছে। আচ্ছা, যাদের 0 থেকে 29 এসেছে, তারা হয় খুব কড়া, নয়তো খুব আহ, মানে ঢিলে ঢালা। হ্যাঁ, তো এটাকে হাই রিস্ক প্যাটার্ন বলে, তো এটাকে একটু ঠিক করতে হবে। তবে আমার এখানে যেহেতু পুরোপুরি আসেনি, সেহেতু আমি এটা, আপনারা এখান থেকে বুঝে যাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ টেলিগ্রাম গ্রুপে এটা দিতে পারবো। সো এখন আপনারা বলুন, আজকে আপনাদের সেশনটা কেমন লেগেছে সবার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপু, যখন জানার আসলে, আমরা যখন জানার আমাদের জরুরি, তখন আল্লাহ আমাদেরকে জানিয়েই দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের সেশনটা তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। আমি বৈঠকের কাফারাটা পড়ে নিই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.